আজকে টেপ মেজার মার্ডার গল্পটি শেষাংশটি শুনুন। লেখিকা আগাথা ক্রিস্টি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিস মার্পল প্যাটকে অভিবাদন জানালেন সাবধানে এবং সন্তর্পণে। যখন শুনতে পেলেন যে প্যাটকে কর্নেল মেলচেট পাঠিয়েছেন, তখন তার মধ্যে আতিথেয়তার ভাব ফুটে উঠল। আসলে তিনি সব মহলে সহজেই ভালো সম্পর্ক বজায় রাখতে চান। কর্নেল মেলচেটকে আমার অভিবাদন জানাবেন। আমি তো ভাবতেই পারছি না যে তিনি এখনও আমাকে মনে রেখেছেন। এটাই হলো মিস মার্পলের চরিত্রের ভদ্রতা। উনি সবসময় আপনার কথা মনে রাখেন ম্যাডাম। উনি আমাকে বললেন এখনই আপনার সঙ্গে দেখা করতে। সেন্ট ম্যারি মিডে যেসব ঘটনা ঘটে চলেছে, আশা করি আপনি সে সম্পর্কে ওয়াকিবহাল। এইসব ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান আমাকে সাহায্য করবে। আমি আবার কর্নেলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনা সম্পর্কে আমি বিন্দু বিসর্গ কিছুই জানি না। কিভাবে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সে ব্যাপারে আমি এখনও অন্ধকারের মধ্যে আছি। আপনি কি বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি? হ্যাঁ, আমি খানিকটা অনুমান করতে পারছি, কিন্তু এইভাবে কথা বলে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। শুধু শুধু কথা বলে সময় কাটানো কী দরকার? প্যাট বুঝতে পারছেন পরিস্থিতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে। তা সত্ত্বেও তিনি শেষ চেষ্টায় খড়কুটো আঁকড়ে ধরার প্রয়াসের মধ্য থেকে বলেন, এটাকে নেহাত একটা ব্যবসায়িক বা শুকনো আলোচনা বলে ভাববেন না ম্যাডাম। মনে করা যাক আমরা অন্তরঙ্গ আলাপচারিতায় এসেছি। গোপনে আপনার সাথে কিছু সলা পরামর্শ করতে চাই। আপনি কি বুঝতে পারছেন আপনার কথার অন্তরালে কী অর্থ লুকিয়ে আছে? আপনি কি সাহায্য আমার কাছ থেকে পেতে চাইছেন তা একবার খুলে বলবেন কি? আপনি কি সত্যিটার সন্ধানে আমার কাছে এসেছেন? হ্যাঁ, তা হতে পারে। তাহলে শুনুন, কথা বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। অবশ্যই এক্ষেত্রে কিছুটা অনুমান শক্তির কথা বলতে হবে। এখানে কি দুটো আলাদা শিবির হয়ে গেছে? আপনি কি আমার কথার অন্তরালে লুকিয়ে থাকা অর্থ বুঝতে পারছেন? আসুন আমি সূত্রটা ধরিয়ে দিই। কিছু কিছু মানুষের মনে দৃঢ় বিশ্বাস জেগেছে ওই স্বামীটাই আসল খুনি। তিনি বোধহয় এইভাবে নিজেকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আসলে যখনই স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়, তখন যে বেঁচে থাকে তার উপর আমরা জোর করে অভিযোগের দায়ভার চাপিয়ে দিই। আপনার মনেও কি সেই ধারণা, তাই নয়? হতে পারে। প্যাট নিজের মনোভাব গোপন রাখার আপ্রাণ চেষ্টা করলেন। তাহলে আমি কি ঠিক বলিনি? সব ক্ষেত্র থেকে সন্দেহটা মিস্টার স্পিনলোর উপর পড়তে পারে। আমি শুনেছি মিসেস স্পিনলো নাকি অঢেল অর্থের অধিকারিণী ছিলেন। তার মৃত্যু হলে সমস্ত অর্থ মিস্টার স্পিনলো পাবেন, এটাই তো আমরা জানি। এক্ষেত্রে আমাদের মনে কোনো সন্দেহ আছে? অর্থের লোভে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছেন, তাই তো? আমি কিন্তু এই ব্যাপারটার সাথে একমত হতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একেবারে শেষ মুহূর্তে আমাদের অনুমান ধারণা সব কিছু ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। স্ত্রীর মৃত্যুর ফলে হঠাৎ ভদ্রলোক বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গেছেন, আর তার জন্য কি তাকে দোষী সাব্যস্ত করা যায়? ব্যাপারটার মধ্যে একটুখানি অবিশ্বাস্য আছে, কথা আমি অস্বীকার করতে পারছি না। কিন্তু শুধু টাকার জন্য একজন পুরুষ মিছিমিছি তাঁর স্ত্রীকে হত্যা করবেন কেন? আমার তো মনে হয় এর অন্তরালে অন্য একটা ব্যাপার লুকিয়ে আছে। কতগুলো বিষয় অবশ্য আমরা গোপন করতে পারছি না। যেমন, তিনি কেন মিথ্যে করে বলবেন যে আমার কাছ থেকে টেলিফোনে খবর পেয়ে তিনি ছুটে এসেছিলেন, তারপর ফিরে গিয়ে দেখেন যে তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন? অর্থাৎ এই হত্যার ঘটনাটা ঘটেছে যখন তিনি বাড়িতে ছিলেন না। তার মানে কি কোনো অজানা অচেনা আগন্তুকে সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? এটা কি কোনো ছিঁচকে চোরের কাজ? হয়তো শ্রীমতী বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। ছিঁচকে তোর তার পাপের কোনো সাক্ষী রাখতে চায়নি। ইন্সপেক্টর মাথা নাড়লেন। আপনি কি একেবারে টাকা পয়সার লেনদেনের কথাটা ভাবছেন না? আমরা শুনেছি ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। পাড়া প্রতিবেশীরা মাঝে মধ্যে তাদের চিৎকার শুনতে পেতেন। মিস মার্পল এই কথা শেষ করতে না দিয়ে বলেন, এটা স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তাহলে আপনি কি অনুমান করেন? না, সকলে যা ভাবছে আমি কিন্তু তা ভাবছি না। কী বিষয় নিয়ে তাদের ঝড় হতো সেই ব্যাপারটা একবার ভেবে দেখেছেন কি? আমার মনে হয় ওই পরিচারিকা গ্রাইট বেল্টের ওপর নজর রাখা দরকার। ওই বেল্টের মাধ্যমেই তো খবরগুলো বাইরে চলে গেছে, তাই নয় কি? এবার ইন্সপেক্টর কণ্ঠস্বরের ভিতর কেমন একটা মলিনতা জেগেছে। ইন্সপেক্টর আমতা আমতা করে বলতে চেষ্টা করলেন, আসলে হয়তো এই কাজের মেয়েটি সব খবর জানে না। নেহাত উত্তেজনার বসে সে কিছু গুজব ছড়িয়েছে। শুকনো ঠোঁটের কোণে হাসির চিহ্ন আঁকবার প্রাণ চেষ্টা করলেন তিনি। শেষ পর্যন্ত পারলেন না। মিস মার্পল তখন গড়গড়িয়ে বলে চেয়েছেন, এখানে অবশ্য আরেকটা দল গড়ে উঠেছে। এবার টেড জেরার্ডের কথা বলি। টেড জেরার্ড হলো এক সুদর্শন সুপুরুষ যুবক। আমার মনে হয় রূপের সাহায্যে মানুষ অনেকের মন ভোলাতে পারে। টেডের ক্ষেত্রে কি তেমনই ঘটনা ঘটে গিয়েছিল? যে সমস্ত মেয়েরা চার্চে আসতো বিকেল অথবা সকালবেলা, তাদের অনেকের সাথেই আমি কথা বলেছি। শুধু কি তাই, দেখা গেল মধ্যবয়সিনী মেয়েরাও চার্চের কাজে আরও বেশি মাত্রায় যোগ দিতে আসছে। তারা সঙ্গে আনছে টেডের জন্য স্লিপার এবং স্কার্ট। এই ব্যাপারটা একটি মানুষটির মাথা ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট নয় কি? কিন্তু দেখা যাক এর মধ্যে কোনো সন্দেহ বা সম্ভাবনা লুকিয়ে আছে।
আবার আমি টেড গেরাটের কথা বলব। কোন টেড গেরাটের নাম বারবার উচ্চারণ করছি বলুন তো? আসলে টেড গেরাট তো মাঝে মাঝেই মিসেস স্পিনলোর সঙ্গে দেখা করতে আসতো। সেই খবরটা কি আপনার জানা আছে? মিসেস স্পিনলো কথার সঙ্গে আমার একবার বলেছিলেন যে তিনি অক্সফোর্ড গ্রুপের মধ্যে ঢুকে গেছেন। আসলে এখানে একটা ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছে। একসময় অক্সফোর্ড গ্রুপ নামে একটি ধার্মিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মতবাদে যারা বিশ্বাস করেন তারা সকলেই নিজস্ব কর্ম সম্পর্কে অত্যন্ত সচেতন, প্রাণপণ চেষ্টায় কাজ চেষ্টা করার কথা ভাবেন। আমার মনে হয় মিসেস স্পিনলো বোধহয় ওই ছেলেটির কথাবার্তা শুনে কিছুমাত্রা তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। নিঃশ্বাস নেবার জন্য মিস মার্পল কিছুক্ষণের জন্য বিরতি দিলেন, তারপর আবার গড়গড়িয়ে বলতে শুরু করলেন। তাদের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মন এত নীচ নয় যে আমি পুরুষ ও নারীর মধ্যে কোনো সহজ সরল সম্পর্ক মেনে নেব না। তবুও আমার মনে হয় কোথাও যেন একটা ছোট্ট গোলমাল হয়ে যাচ্ছে, যে গোলমালে কেন্দ্রে পৌঁছতে না পারলে এই রহস্যের সমাধান করা কখনোই সম্ভব হবে না। অনেকেই বলে থাকেন মিসেস স্পিনলো নাকি ওই অল্প বয়সী ছেলেটির দ্বারা বিশেষভাবে আকর্ষিত হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ওই ছেলেটিকে বেশ কিছু টাকা ধার হিসেবে দিয়েছিলেন। এই ঘটনার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে তা আমি জানি না, কিন্তু ওই ছেলেটিকে সেদিন স্টেশনে দেখা গিয়েছিল 2:27 ডাউন ট্রেনে সে চড়ে বসেছিল। থাকতেই পারে, কিন্তু তার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা চোখে পড়েছে। ট্রেন যখন ছুটে চলেছে তখন ছেলেটি কোথায় গেল? সে কি ট্রেনের কামরার মধ্যে দিয়ে অন্যদিকে চলে যায়? তারপর বাঁশের বেড়া পার হয়ে কাঁটা চোপকে পেছনে ফেলে এগিয়ে যায় স্টেশনের প্রবেশ পথের দিকে। তাকে কিন্তু কটেজের চারপাশে আর দেখতে পাওয়া যায়নি। আরেকটা বিষয়ের কথা আপনাকে মনে রাখতে হবে, তাহলে মিসেস স্পিনলো কোন পোশাক পরিধান করেছেন? এই পোশাকের মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে বলে আপনার কি মনে হয়? আমি তো এই ব্যাপারটা কখনো ভেবে দেখিনি। এই প্রশ্নটা আপনি কেন করছেন? মিস মার্পল বলে উঠলেন, উনি একটা কিমোনো করেছিলেন, কোনো সাধারণ পোশাক নয়। কিমোনো কিন্তু কোনো কোনো মানুষের কাছে বিশেষ অর্থ বহন করে। আপনি কি তাই মনে করছেন? না, আমি ঠিক সেভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি এর মধ্যে একটা স্বাভাবিক ব্যাপার লুকিয়ে আছে। আপনি কি এটাকে স্বাভাবিক বলে মনে করছেন? মিস মার্পলের চোখ দুটি জ্বলে উঠল। এখনও সেখানে বজায় আছে শৈত্যভাব এবং প্রতিফলনের ক্ষমতা। তিনি বলে উঠলেন, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এটাকে সাধারণভাবে দেখা উচিত। এবার ইন্সপেক্টর প্যাট মন্তব্য করলেন, তাহলে ওনার স্বামীর বিরুদ্ধে আরেকটা অপরাধ তত্ত্ব খাড়া করা যেতে পারে, সেটা হল প্রচণ্ড হিংসা। না না, এখানে আপনার কোথাও ভুল হচ্ছে। মনে হচ্ছে মিস্টার স্পিনলো কখনোই স্ত্রীকে হিংসা করতেন না। তিনি এসব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাতেন বলে মনে হয় না। যতটুকু আমি তাকে দেখেছি তার ভিত্তিতে এই কথা বলছি। যদি ওনার বউ বাইরে চলে যান, লন্ডনে একটা চিরকুট রেখে যান, তাহলেও কিন্তু উনি কিছু মনে করবেন না। ওনার স্বভাব এমন নয় বলেই আমার বিশ্বাস। মিস মার্পল সন্দেহভরা দৃষ্টিতে ইন্সপেক্টর প্যাটের দিকে তাকিয়ে থাকলেন। প্যাট একটু বিব্রত বোধ করলেন। এই মুহূর্তে প্যাটের মন থেকে ভাবনাটা দূরে কোথায় হারিয়ে গেছে। মিস মার্পলের কথার বিরুদ্ধে যাবার মতো সাহস ও শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। সেসব বুদ্ধি মিস মার্পল জোরের সঙ্গে বলেন, ইন্সপেক্টর, স্পটে গিয়ে আপনি কি কোনো সূত্র খুঁজে পেয়েছিলেন, নাকি অন্ধকারে হাত চাচ্ছেন? মিস মার্পল, এখনকার দিনে কেউ আর আঙুলের ছাপ কিংবা সিগারেটের ধোঁয়া রাখে না অনুসন্ধানের জন্য। এখন ব্যাপারটা একেবারে পাল্টে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা বোধহয় একটা পুরনো ধরনের অপরাধ। প্যাট সঙ্গে সঙ্গে বলে, এই কথার অর্থ কি? আমি তো ঠিক বুঝতে পারছি না। মিস মার্পল শান্তভাবে জবাব দিলেন, আপনি কি কনস্টেবল পোলকের সঙ্গে কথা বলেছেন? আমার মনে হয় এ ব্যাপারে কনস্টেবল আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারবেন। তিনি কিন্তু প্রথম এই অপরাধটা দেখেছেন, তাই তার জবানবন্দির একটা আলাদা দাম আছে বইকি। ডেক চেয়ারে বসে আছেন মিস্টার স্পিনলো। তাকে দেখে মনে হচ্ছে তিনি বোধহয় জগৎ সংসার থেকে দূরে কোথাও হারিয়ে গেছেন। তিনি ঠান্ডা শান্ত স্বরে বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে ঘটনাটা ঘটেছে। আমার শ্রবণশক্তি খুব একটা প্রখর নয়, অনেক শব্দ আমি ঠিক শুনতে পাই না। কিন্তু আমার মনে হলো একটি অল্প বয়সী ছেলে আমাকে ডেকে বলেছিল, ক্লেসেন্ট কার নাম? তার গলার শব্দ শুনে আমি ভেবেছি সে হয়তো কাউকে খুঁজছে। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার প্রিয় সহধর্মিণী আর বেঁচে নেই। আমি কি করে তাকে জগৎ থেকে হারিয়ে ফেললাম। মিস মার্পল একটি মৃত গোলাপের পাঁপড়ের দিকে তাকিয়ে থেকে বললেন, তার মানে ওই ছেলেটি আপনাকে কোনো খবর দিতে এসেছিল? এই ব্যাপারে আমি একেবারে সুনিশ্চিত। কিন্তু একটি বালকের মাথা থেকে এমন বুদ্ধি আসবে কী করে? আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। মিস মার্পল একটু কেসে বলে, হ্যাঁ, এখন দেখা যাক বড়রা কী কথা বলতে পারে। তার মানে অন্য অনেকের মনেও এই ভাবনা ঘুরপাক খেয়েছে। সেন্ট ম্যারি মেডের বাসিন্দাদের মধ্যে অর্ধেক জনই এই ভাবনাটা একেবারে আপ্লুত হয়ে গেছে। কেন বলুন তো? এই ধরনের একটা ভাবনা কেন মাথায় এসেছে? আমাকে সবাই দোষী সাব্যস্ত করতে চাইছে কেন? আমি কি কখনো আমার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করেছি? আমি যে আমার স্ত্রীকে কতখানি ভালোবাসতাম তা সকলেই জানেন। আমি ভাবতেই পারছি না এখন আমার জীবন কিভাবে কাটবে। আসলে তার জন্য আমি শহর ছেড়ে গ্রামে বসবাস করতে শুরু করি। আমি ভেবেছি এখানে আমার দিনগুলো ভালোই কেটে যাবে। হয়তো কোনো ব্যাপারে আমাদের মধ্যে সামান্য পার্থক্য দেখা দিয়েছে, সেটাই স্বাভাবিক। তার জন্য আমি কখনো তাকে দোষারোপ পর্যন্ত করিনি। এই শূন্যতা আমি সামাল দেবো কী করে? হয়তো আবার মুখ থেকে ছুটে আসা প্রতিটি শব্দ ঠিক। তো আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি কি বলবেন? আপনার হাতে এমন কোনো অস্ত্র আছে কি?
মিস্টার স্পিনলোবে উঠে দাঁড়ায়, তারপর বলেন, প্রিয় মহাশয়া, অনেক বছর আগে আমি এক চীনা দার্শনিকের কথা শুনেছিলাম। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। তখনকার দিনের নিয়মানুসারে সেই মহিলাটিকে রাস্তায় নিয়ে যাওয়া হয়, নানাভাবে আহত এবং আক্রান্ত করা হয়। সেটা ছিল চীনা সমাজের ঘৃণ্য উল্লাস, আমি জানি। তখন তার মনের ভেতর কী ভাবনায় অনুরণন ধ্বনিত হয়েছিল। এক্ষেত্রে আমার মনই একই ভাবনায় প্লাবিত হয়েছে। আমি কিভাবে আমার মনোভাব প্রকাশ করব? মিস মার্পল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মিস্টার স্পিনলো দিকে, তারপর বলেন, সেন্ট ম্যারি মিডের মানুষরা কিন্তু আপনার এসব তত্ত্ব কথায় বিশ্বাস করবে না। তাদের কাছে চীনা দার্শনিক তত্ত্বের কোনো মূল্য নেই। কিন্তু আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মিস মার্পল এবার বলেন, আঙ্কেল হেনরি, এই ধরনের মানুষ আবেগ ও অনুভূতিকে সংযত রাখতে পারে না। মাইকেল হেনরির উদ্দেশ্য কী ছিল? কখনো সর্বজন সমক্ষে আবেগ দেখাবেন না। ওই ভদ্রলোক কিন্তু ফুল ভালোবাসতেন। এবার মিস্টার স্পিনলো বলেন, আমি একটা অন্য জিনিস ভাবছি। আপনার কথা বলার মধ্যে এক ধরনের ঔৎসুক্য ফুটে উঠছে। আমি বাগানের এক কোণে একটি সুন্দর পুষ্প বাগিচা তৈরি করেছি, একেবারে পশ্চিম দিকে। সেখানে গোলাপি গোলাপেরা সুবাস ছড়ায়, উস্টেরিয়া ফুলও আছে। তাছাড়া একটি তারার মতো দেখতে সাদা ফুলও আছে, যার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই ভদ্রলোক খুব আস্তে আস্তে কথা বলছেন। তখনই মিস মার্পল বললেন, এই তো, এখানে যে তালিকা আছে সেখানে ফুলের নামও ছবি আছে। আপনি হয়তো এই ধরনের ফুলের কথা বলতে চাইছেন। এমন ফুল গ্রামে অনেক দেখতে পাওয়া যায়। মিস্টার স্পিনলো ওখানে বসে থাকলেন, তার কোলের উপর ক্যাটলগ। মিস মার্পল তার ঘরের ভেতর চলে গেলেন। একটি বাদামি কাগজে বোনা কোনো একটি পোশাক তুলে ঘর থেকে বেরিয়ে এলেন। তাঁর এখন অতি দ্রুত পোস্ট অফিসে যেতে হবে। ড্রেস মেকার মিস পলিট ওই পোস্ট অফিসের পাশের ঘরেই বসবাস করেন। মিস মার্পল সোজা উপরে সিঁড়ি ধরে উঠে গেলেন। 2:30 এক মুহূর্তেই দেরি হয়েছে। মাছ বেনহেমের বাস পোস্ট অফিসের দরজার সামনে এসে দাঁড়ালো। সেন্ট ম্যারি মিডের দৈনন্দিন জীবনযাত্রা এটা একটা মনে রাখার মতো ঘটনা। পোস্ট মিস্ট্রেস পার্সেল নিয়ে বেরিয়ে এলেন। পার্সেলটা এখনই বিলি করতে হবে। এই পোস্ট অফিসে শুধুমাত্র ডাক বিলি করে তা নয়, এখানে সন্দেশ পাওয়া যায়, ছোটদের খেলনা বাটি আর সস্তা দামের বইপত্র। কিছুক্ষণের জন্য অন্তত 4 মিনিট মিস মার্পল পোস্ট অফিসে একলা ছিলেন। পোস্ট মিস্ট্রেস ফিরে আসা পর্যন্ত মিস মার্পল সেখানেই থাকলেন। তিনি সিঁড়ি ধরে ওপরতলায় গিয়ে মিস পলিটের কাছে সব কথা খুলে বললেন। তাকে একটা পুরনো ধূসর রঙের ক্রেপের কাপড় দিতে হবে, আরও কিছু। মিস পলিট সব কিছু দেবার প্রতিশ্রুতি দিলেন। মিস মার্পলের নাম শুনে চিফ কনস্টেবল একটুখানি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এসে নানা ধরনের ক্ষমা প্রার্থনা করে বলেন, খুব দুঃখিত, আপনাকে এভাবে বিরক্ত করতে হচ্ছে বলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনার অত্যন্ত ব্যস্ত মুহূর্ত কাটাতে হয়। কর্নেল মেলচেট, আশা করি আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। আমার মনে হচ্ছে ইন্সপেক্টর প্যাট না হয় যদি আপনি আমার সঙ্গে কথা বলতেন, তাহলে রহস্যের সমাধানটা এতদিনে হয়ে যেত। একটা বিষয় আপনাকে খুলে বলছি, কনস্টেবল পোলককে বলবেন সে যেন সাহায্য করে। সত্যি কথা বলতে কি, কনস্টেবল পোলকের সাক্ষ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য হতে পারে। এসব কথা শুনে কর্নেল মেলচেট কেমন যেন হয়ে গেলেন। তিনি বললেন, পোলক সেন্ট ম্যারি মেডের কনস্টেবল, এই সমস্যার সমাধানের পর তার কাছে যেতে হবে নাকি? ওই ভদ্রলোক একটা পিন তুলে নিয়েছিলেন, আপনি কি তা জানেন? এটা ছিল টিউনিকের সঙ্গে লাগানো। আমার মনে হয় এই পিনটা বোধহয় পাওয়া গেছে মৃত স্পিনলোর বাড়ি থেকে। শান্ত হন, শান্ত হন, ঠিক করে বলুন তো এই পিনটা নিয়ে এত চিন্তা করার কি আছে? মিসেস স্পিনলোর মৃতদের কাছে এই পিনটা ছিল, তাই তো? প্যাট তো এই কথাটা গতকাল আমাকে জানিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছি না। না না, কোনো বস্তু তো সরানো হয়নি। পিনের ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাবার কিছু আছে কি? এ তো অতি একটা সাধারণ পিন, শৌখিন মেয়েরা যা সচরাচর ব্যবহার করে থাকে। না না কর্নেল মেলচেট, এখানেই কোথায় বোধহয় আপনার ভুল হচ্ছে। মানুষের দৃষ্টিভঙ্গির তফাৎ অনেক বস্তু তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। একজন সাধারণ পুরুষের চোখে জাতি অতি সাধারণ পিন মনে হচ্ছে, এটা কিন্তু তা নয়। এটা এক বিশেষ ধরনের পিন, অত্যন্ত পাতলা, যেটাকে আমরা ব্যবহার করে থাকি কোনো পোশাক পরিচ্ছদ পরার জন্য। যে স্পিকাররা সচরাচর যে পিন ব্যবহার করে থাকে। মেলচেট এবার অবাক চোখে মিস মার্পলের দিকে তাকালেন। তিনি কি সমস্যার গভীরে প্রবেশ করতে পারছেন? মিস মার্পল অধৈর্য হয়ে বারবার তার মাথা নাড়ালেন। হ্যাঁ, এবার আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি। তার মানে ওই ভদ্রমহিলা কিমোনো পরেছিলেন কেন? তিনি তার নতুন পোশাকটা পরার চেষ্টা করেছিলেন, তাই জন্য তিনি সামনের ঘরে চলে গিয়েছিলেন। মিস পলিট তখন কী করছিলেন? মিস পলিট বোধহয় ব্যস্ত ছিলেন মাপের কাজে। সামান্য অসতর্কতার মুহূর্তে ভদ্রমহিলার গলায় টেপ পেঁচিয়ে দিয়েছিলেন। কেন এই কাজটা তিনি করেছিলেন? হ্যাঁ, এই হত্যাকাণ্ড করা হয়েছে গলায় টেপ পেঁচিয়ে দিয়ে। কেন? তারপর অতি দ্রুত মিস পলিট বাইরে বেরিয়ে যান, দরজা বন্ধ করে দেন। তারপর সামনে দাঁড়িয়ে বারবার দরজার বেল বাজাতে থাকেন। এর অর্থ কি? এর অর্থ তিনি সকলকে বোঝাতে চেয়েছিলেন তিনি বোধহয় তখনই ওখানে এসেছেন, কিন্তু ওই পিনি তার সর্বনাশের প্রহর ঘনিয়ে এনেছে। ওই পিনি বলে দিচ্ছে আগেই তিনি ঘরে ঢুকেছেন, বাকিটুকু সবটাই অভিনয়। তার মানে মিস পলিট শ্রীমতী স্পিনলোকে খুন করেছিল, তাই তো? হ্যাঁ। পোস্ট অফিস থেকে ফোনটা করা হয় 2:30 সময়। যখন বাসটা আসে, কিছুক্ষণের জন্য পোস্ট অফিস ফাঁকা হয়ে যায়। মিস পলিট এই সুযোগটাই গ্রহণ করেছিলেন। কর্নেল মেলচেট বলেন, কিন্তু মিস পার্পল কেন এমন একটা হত্যার সঙ্গে মিস পলিট নিজেকে জড়িয়ে ফেলেছিলেন? আমরা জানি যে কোনো হত্যার অন্তরে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যাকে আমরা মোটিভ বলে থাকি। এক্ষেত্রে মোটিভটা কি, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আচ্ছা, আমি সব বুঝিয়ে বলছি। কর্নেল মেলচেট, আপনি কি বুঝতে পারছেন এই হত্যার পরিকল্পনাটা অনেক বছর আগে করা হয়েছে? আপনি কি আমার 2 ভাইয়ের গল্প শুনবেন? আমার নিজের ভাই নয়,
তুতো ভাই, কিন্তু মনে হচ্ছে এই গল্পটা আপনার শুনে থাকা দরকার। তাদের নাম হলো অ্যান্টনি আর গর্ডন। অ্যান্টনি যা কিছু করতো সেটাকে সঠিক বলে মনে করতো, হতভাগা গর্ডন কিন্তু কোনো ব্যাপারে তার সঙ্গে একমত হতে পারতো না। এইভাবে তাদের মধ্যে একটা ঝগড়ার পরিবেশের সৃষ্টি হয়। আর এক্ষেত্রে কী হয়েছে, দুই মহিলা একে অন্যের বিপরীতে চলতে গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে একজনকে প্রাণ দিতে হয়। কর্নেল মার্পল কথাবার্তা কিছুই বুঝতে পারছেন না। তিনি প্রশ্নবাচক তাকিয়ে থাকলেন মিস মার্পলের দিকে। তারপর আপনি কি অনুগ্রহ করে আমাকে সব বুঝিয়ে বলবেন? ওই ডাকাতির ঘটনাটা একবার ভাবুন তো, কত দামি মরকত মণি চুরি হয়ে গেছিল, অন্তত আমি যা শুনেছি। ওই ঘটনার সাথে দুজন মহিলার নাম জড়িয়ে যায়। একজন হলো ওই ভদ্রমহিলা পরিচারিকা, আর একজন অচেনা মহিলা। একটি ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। যখন ওই মেয়েটি উদ্যান পরিচালককে বিয়ে করে, তখন তার কাছে কি এত অর্থ ছিল যা দিয়ে সে একটা ফুলের দোকান তৈরি করতে পারে? এই সমস্যার সমাধান হলো ডাকাতির একটা ভালো অংশ সে পেয়েছিল। এটাই হলো একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত। আপনি তো জানেন টাকায় টাকা বাড়ে, কিন্তু ওই বেচারি পরিচারিকা, তার কি হলো? সে কি চিরদিন দুর্ভাগ্যকে সাথী করে দিন কাটাবে? একটা গ্রামে সে সাধারণ পোশাক সরবরাহকারিনী পেশায় লেগে পড়ল। অনেক বছর পরে তাদের মধ্যে আবার দেখা হলো। আমার মনে হয় এক্ষেত্রে টেড জেরার্ডের কিছু ইতিবাচক ভূমিকা আছে। মিসেস স্পিনলো সবসময় বিবেকের দংশনে ভুগতেন। তিনি অত্যন্ত আধ্যাত্মিক স্বভাবের মহিলা ছিলেন। ওই ভদ্রলোক যখন তার জীবনে নতুন বার্তা নিয়ে এলো, তখন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে গেলেন। তিনি হয়তো সব কথা খুলে বলার জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন। আবার মিস পলিটের ক্ষেত্রে ঘটনাটা একেবারে অন্যভাবে ঘটে যায়। পলিট বুঝতে পেরেছে যদি মিসেস স্পিনলো বেঁচে থাকেন, হয়তো একদিন ডাকাতির অপরাধে তাকেই দোষী সাব্যস্ত করা হবে। শেষ পর্যন্ত তার দিন কাটবে বদ্ধ কারার অন্তরালে। অনেক বছর আগে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনার ফল তাকে এইভাবেই ভোগ করতে হবে, অথচ মিসেস স্পিনলোকে সে সন্দেহ পর্যন্ত করতে পারবে না। এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? অনেকদিন বেচারি পলিট নিজের বিবেকের সঙ্গে লড়াই করেছে। শেষ পর্যন্ত সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে এসে পৌঁছে গেল। যে করে হোক মিসেস স্পিনলোকে পৃথিবী থেকে সরাতেই হবে। মাঝে মাঝে মানুষ আবেগ দ্বারা তাড়িত হয়ে কত অসম্ভব কাজ যে করে ফেলে। এছাড়া মিস পলিটকে যতটুকু দেখেছি, সে কিন্তু শয়তানি মনোভাবের মেয়ে। সেই এই বুদ্ধিটা করে, যদি মিস্টার স্পিনলোকে ফাঁসি কাটে ঝুলতে হয়, তাহলে হয়তো তার দুটো উদ্দেশ্যই সফল হবে। কর্নেল মেলচে আমতা করে বলতে থাকেন, আপনার তথ্যটা আমি একেবারে খারিজ করতে পারছি না, কিন্তু পলিট কি সত্যি সত্যি আবার কামব্রেকের পরিচারিকা? এবার আপনি 100% নিঃসন্দেহ? এবার মিস মার্পলের ঠোঁটের কোনায় রহস্যময় হাসি দেখা দিল। তিনি আশ্বস্ত সুরে বলেন, আমার অনুসন্ধানের কাজে কখনো কোনো ভুল হয় না কর্নেল। আমি যখন যে কথা বলি অনেক ভেবে চিন্তেই বলি। তাহলে কি হলো? তাহলে দেখা গেল সত্য একদিন প্রকাশিত হবেই। এছাড়া আমি এই টেপটার মাপ নিয়েছি, গতকালই আমি এটা করেছি। দেখা গেল পুলিশ এদিকে নজর দেয়নি। আসলে পুলিশ বুঝতেই পারেনি এখান থেকে হত্যার বিস্তৃত ছুটে আসতে পারে। আমার মনে হয় আপনি ব্যাপারটা এইভাবে সাজিয়ে নিন, তাহলে এই কেসে আপনি জিতে যাবেন। এবার মার্পলের ঠোঁট থেকে বেরিয়ে এলো আশাব্যঞ্জক হাসি। তিনি বললেন, আপনার কোনো সমস্যা হবে না, আমি আপনাকে 100% সাহায্য এবং সহায়তা করব। অনেক দিন বাদে মিস মার্পলের ঠোঁটে আবার আশ্বস্তি ভরা হাসি দেখা গেল। মনে হলো এক ছাত্র বোধহয় অনেক কষ্টে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে ঢোকার ছাড়পত্র পেয়ে গেছে। সত্যি কথা বলতে গিয়ে ওই পরীক্ষায় কর্নেল ভালোভাবেই পাশ করতে পেরেছিলেন।